যে হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে স্বাধীন তদন্ত কমিশন, সেটার বিভিন্ন অংশ আমরা ধারাবাহিকভাবে প্রচার করতে থাকবো। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো যে পিলখানা হত্যাকাণ্ডে সেনাবাহিনীর যে দায়, এখানে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সরাসরি পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিল। তাদের কজন সেই বিডিআর এর মতোই শুধুমাত্র একটা একটা জিম্মি নাটক হবে, আর কজন সরাসরি এই অফিসারকে হত্যা মেথড, এইটার মাধ্যমে মানে আমি ডাইরেক্টলি কাউকে ডেকে তার সাথে ডিল করতে পারি। এই ধারণার আলোকেই কিন্তু এই দরবারার আমার বন্ধুকে ডেকে দিয়ে দিলাম, আকরাম হোসেন মুর্শিদি আমার ফোর্সমেট, তাকে ডেকে কাজ দিয়ে দিলাম। এইভাবে অনিয়মগুলো হয়েছে এবং আর্মিতে এটা হিসাব করলে হাজার হাজার কত হাজার লক্ষ হবে আপনি বলতে পারবেন না। এটাই হচ্ছে সবখানে, এবং এই জন্যই আর্মিকে বা সশস্ত্র বাহিনী বা বিডিআর বা যে কোনো শৃঙ্খলা বাহিনী যারা 100% পেইড আউট অফ পাবলিক মানি, সরকারের বা জনগণের করের টাকায় যে সমস্ত বাহিনী তাদের নিরাপত্তা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যাদেরকে নিয়োজিত করা হয়েছে, তাদের কোন রকম নিজস্ব আয়ের কোনো সুযোগ থাকার কারণ নাই, প্রয়োজন নাই। তারা দরকার হলে সরকার থেকে আরো ফান্ড নিবে, যা লাগে নিবে, কিন্তু এই যে ডাইনে বায়ে সামনে পিছন থেকে ফান্ড অ্যারেঞ্জ করার যে সিস্টেম, এটাই বাহিনীকে কলুষিত করছে। সুতরাং এই বিডিআর এ যেটা হয়েছে ভবিষ্যতে সেনাবাহিনী বা বিমান বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যেন না হয়, সেটার জন্য আমাদেরকে এখনই সতর্ক থাকতে হবে। একটা পয়েন্ট আছে, আমি জাস্ট ইলিয়াসের সাথে আমি কথা বলছি, লেট হিম টক টু মি প্লিজ। আচ্ছা বলেন ইলিয়াস ভাই, বলেন। আমি বলছি যে যে কথাটা ওনার কাছ থেকে শুনছিলাম, মানে কি হচ্ছে কি আপনি বলছেন যে মানে এই আর্মির ভেতরে বিজনেস ঢুকিয়ে তারপরে কি মানে কি করা হচ্ছে? আর্মিকে করাপ্ট করা হয়েছে, আর্মিকে করাপ্ট করা হয়েছে। পিপল, আগে আমার পকেটে টাকা ছিল না, আমি কিন্তু আমার দেশপ্রেম ছিল, আমার সততা ছিল। তো যখন আমার সততাটা চলে যায় তখন কিন্তু আমার দেশপ্রেম আর থাকে না, বিকজ আমার সততাটা আমার সিনিয়র বা আমার শত্রুরা জেনে যায়। ওইটাকে তারা মিসইউজ করে, মানে করাপ্ট মানে হচ্ছে করাপশন করে, এখানেই করাপশন করা হয়, তাই না? তাহলে করাপ্টেড ব্যক্তিকে কি আমরা চোর বলতে পারি কিনা স্যার? আপনি পকেট মারকে চোর বলতে পারবেন না তো বাংলাদেশে। আচ্ছা, আমি তো দাবি করছি যে সবাইকে ছেড়ে দেওয়া উচিত, জেলখানা থেকে সবাইকে মুক্ত করা উচিত। আজিমুল স্যার কিছু বলতে চান স্যার? অ্যাড করেন স্যার। যে হাসিন, আমি 30 সেকেন্ডে শেষ করব। যে দেশে একজন খুনিকে আইসিটির মানে ডিক্লেয়ার্ড বা রায়ের যে খুনি, তাকে মানে গার্ড অব অনার দিয়ে হেলিকপ্টার প্লেনে করে দেশ থেকে পালায় যেতে সহায়তা করা হয়েছে, বাহিনী প্রধানরা স্যালুট দিয়ে তাকে বিদায় দিছে। সেখানে পকেট মার আর এই ছিনতাইকারী কেন জেলে থাকবে? বল এবার হাসিন। ভাই। জি স্যার, আপনার কাছে আমরা একটা সুন্দর ওয়ার্ড শুনতে চাই। মনে করেন যারা চুরি করে, দুর্নীতি করে, এদেরকে কি বলে? একটা সুন্দর একটা ওয়ার্ড দেন আপনাদের ডিওএইচএস এ তাদের জন্য একটা আলাদা ওয়ার্ড দেন স্যার। আমার মনে হয় এদেরকে আমরা সম্মানিত চোর বলি, কি আর বলবো। আচ্ছা, সম্মানিত চোর, এটা একটা ভালোই পাওয়া গেছে, সম্মানিত চোর। জি বলেন। দেখেন, সেনাবাহিনী আমরা বেতনে চলবো, আমার সম্পর্ক ব্যাংক ম্যানেজারের সাথে যদি কিছু কোটি টোটি লাগে, আমি যখন এই অনিয়মের মধ্যে বেড়াবো, বকশিস, কমিশন, গিফট, আমার সামরিক পেশাগত দিকটা আমি হারাবো। আমি আরো কট্টর, আমি যতদিন চাকরি করব আমার বাচ্চা কাচ্চা বিদেশে পড়বে না, তাহলে আমি জিম্মি বাচ্চার জন্য। আমি যদি অন্য কালচারের মানুষ না, বাঙালি কালচারে আমার বাচ্চা অসুস্থ হলে আমি অসুস্থ হয়ে গেল, আমার বউ অসুস্থ হলে আমি অসুস্থ হয়ে গেল। তো আমি যদি দেশের জন্য থাকি নিবেদিত, আমি দেশেই থাকবো। এই জন্য দেখেন ভালো ভালো স্কুল কলেজ কিন্তু আমাদের আছে আর্মির। এরপরও আমরা বাচ্চাদেরকে বিদেশে পাঠাই এবং ব্যক্তিগতভাবে আমার পেশাটাকে আমি জিম্মি করে ফেলি। আমি এরকম কট্টর। ইলিয়াস ভাই, মূল ইস্যুতে আসি আমি। দেখেন, ঘটনা ঘটতে একটা জিনিস হয়ে গেছে, আমরা কিন্তু শুধু বিডিআর সদস্যদেরকে বন্দি করছি, টর্চার করছি, যারা অপরাধী। আমি এটাও জানি যারা অপরাধী তাদেরকে অপরাধী ছাড়াও নিরীহ লোকদের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেনাবাহিনী অফিসারকে জড়িত ছিল না। কেন অ্যারেস্ট করা হয় নাই? আচ্ছা, ঠিকলাম, ওটা পরে। যখন এটা হলো হোম মিনিস্ট্রির দায়িত্ব, বাংলাদেশের ভিতরে কোথাও কোন রকম কোন জায়গায় কোনো ঘটনা ঘটলে দায়িত্ব হলো হোম মিনিস্টারের।
হোম মিনিস্টার আন্ডার হলো কে? র্যাব। র্যাব ওই দিন হাফ অ্যান আওয়ারও না, আর অল্প সময়ের মধ্যে কেটে চলে গেছে। র্যাবকে ফেরত আনা হয়েছে, কে আনছে? কর্নেল রেজা, মানে মেজর রেজা নূর। এই ভদ্রলোক ওনার চেইন অফ কমান্ড মানেন নাই। ওনার চেইন অফ কমান্ড হলো গিয়া ডিজি র্যাব এবং হোম মিনিস্টার। উনি চেইন অফ কমান্ড মানেন নাই। উনি চেইন অফ কমান্ড না মেনে সরাসরি যমুনাতে গেছেন তারেক সিদ্দিকীর আদেশে। হুইজ তারেক সিদ্দিকী? এটা চেইন অফ কমান্ড বিজনেসের মধ্যে নাই। এই লোকটাকে এতদিন ধরা হয় না কেন? এখন কেন বলতে হলো? সেনাবাহিনী জেনারেল জানতেন না? সবাই জানতেন, চুপ করেছিলেন। এই লোকটা তো প্রথমে ফাঁসি দেওয়া উচিত ছিল, আদেশ পালন করেন নাই। ওনার জন্য একটা অফিসার মারা গেছে, হয়তো 3-4 জন মারা গেছিল, বাকি অফিসাররা বিদ্যমান, শামসুজ্জামান তেমন আছে। তারপর এরা কথা বলছে গুলজারের সাথে, গেটের সামনে দাঁড়ানো, এই ঢুকতে দেয় না এই ভদ্রলোক। আমার কত এই লোকদের দৃষ্টান্ত পানিশমেন্ট দরকার। এতদিন লাগবে, 16 বছর। তাও ওই হাসান হাফিজ স্যার, আমরা শহীদ মিনারে বসে চিল্লা চিল্লি করে এই জেনারেলকে আমরা নিয়োগ দিচ্ছি, কি দিতে হবে, তাকে দিতে রাজি না, অনেক কষ্ট করে। অ্যাটলিস্ট আমি সেলুট ফললু কে, উনি অ্যাটলিস্ট কমিশনকে বলতে পারছেন যে ভারত জড়িত আর সেনাবাহিনীর কিছু অফিসার অনিয়ম, অনেক অফিসারের অনিয়ম, যে নামগুলি দেওয়া হয়েছে। এই যে কর্নেল কামাল সুমনে বলি, সে সম্পূর্ণ রয়্যাল এজেন্ট, সার পরিচয় করে নাই, পরিষ্কার রয়্যাল এজেন্ট। এবং স্বাভাবিক ইনভলভমেন্ট এর শুরু থেকে পরিকল্পিত। না না, আমি এটা বলছি তো, জেনারেল ফজলু যার কথা বলছে, যে দেশের কথা বলছে, তার ওই এজেন্সিরই তো এজেন্ট সে। না, এইটা এই কামাল ছাড়াই সব করা, এই ইন্টেলিজেন্সের কাজ, সৈনিকদের খেপানো, টাকা পয়সা 2 নম্বরই করা। সুতরাং আপনাকে পরিষ্কার হইতে হবে, এদেরকে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। তারপরে মনে করেন জেনারেল এই হাকিম, যারা হাকিম ফরেস্ট ডিবেট করে, সাতকান বারবার বলতে জায়গা মতো আসেন, ডাইনিং রুমে ঘুরে হবে না তো। ওইখানে হাকিম স্যার গেছে, হাকিম স্যার গ্রেড কমান্ডার, সে তার কথা, সে আদেশ পালন করে নাই। সে আদেশ শুনছে জেনারেল ওয়াকারের, সে তো ব্রিগেডিয়ার, সে কেন মেজরের কথা শুনছে? হোয়াই? সে বলতেই পারে আত্মীয়, স্যার দেন না, সে তো তার শোনা উচিত না, দায় হাকিমের। হাকিম আদেশ পালন করে নাই। ওইদিকে রেজানুর আর ওইদিকে হাকিম স্যার। হাকিম স্যারকে আমি জিজ্ঞেস করছি, স্যার কেন যান নাই? উনি পরিষ্কার বলছেন যেন ওয়াকার আমাকে ঢুকতে মানা করছে, যে আপা যাইতে মানা করছে, এমন মোবাইলে শোনাচ্ছে ওনারে, উনি যান নাই। উনি নত জানো অফিসার, উনি ব্রিগেড কমান্ডার, উনি কিছু ক্যাপ্টেন হওয়া, উনি মেজরের কথা শুনছেন, দেয়ার ভাই দেশ বিপদে। আমরা ওগুলি গ্রহণযোগ্য না। আপনি ব্রিগেডিয়ার দায়িত্ব নিছেন, আপনি ডিএম আদেশ দিচ্ছে ডিগ্রির ভিতরে। আমি সেদিন শুনলাম যে ডিএম দায়িত্ব পালন করে নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলি কতটুকু সত্য না সত্য, আসলে কার দায়িত্ব ছিল, কে ব্যর্থতা, পরিষ্কার করতে হবে তো। এখানে ফাইল করে রাখা হয় নাই, দেখার ক্যান্টনমেন্ট থেকে আধা ঘন্টা লাগানো যাইতো ওখানে, আর আমাদের অফিসার মারা গেছে, আমাদের বউ বাচ্চারা নির্যাতিত হয়েছে। এখন এর মধ্যে তারপর মনে করেন এই অফিসারদের মনে করেন, তারপর সত্য আমার 5 জন অফিসার কত দিক পুরো হয়েছে, জেল হচ্ছে, এখনো আমাদের এইগুলিকে আমরা রিয়েলাইজ করতে পারিনি। এই জেনারেল ওয়াকার ওই সেট আপ এখনো রয়ে গেছে। আল্লাহ ডক্টর ইউনূস দিছে, আর ওনার সাহস দেয় নাই, ওনার হ্যাডম নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতেছেন না। এতক্ষণ থাকার কথা না, বা আশেপকে এখন আটকে রাখছে কেন, উনি অ্যারেস্ট করে নেই কেন আইজিবি বাহার? আমি কিছু বুঝতেছি না। এত কিছু বাইক করে দিতেছি, তারপরও কাজ করতে পারতেছেন না আমাদের ডক্টর ইউনূস। ওনার পদত্যাগ করে চলে যাওয়া উচিত। অনেক প্রমাণ দেওয়া হয়েছে, কাজ হচ্ছে না। নিরীহ অনেক লোক ভিডিও আছে, আমি বলছি জেলখানে গেছিলাম ভাই, আমার পরিষ্কার বলছে সেদিন, স্যার আমাদের মারা কোনো কথা ছিল না, এটা হওয়া উচিত ছিল না। এই দেখেন স্যার গাড়িটা, খয়েরি রঙের গাড়িটা, পিক আপ, এখানে দিয়ে মারা হয়েছে। কই, এটা আমার বলতে হবে কেন? এই অফিসাররা ছিল, যেন মাইনকে ধরা উচিত, অ্যারেস্ট করা উচিত। উনি তো পর পরে গেছেন, তাকে অ্যারেস্ট করে লইত, কিন্তু সরকার চায় নাই, মিডিয়া চায় নাই, তদন্ত কর্মকর্তারা চায় নাই, মুখ বন্ধ করে মারো, ইংলিশটা না বাইর হোক। বাট আমরা মিলিটারি অফিসার কি করছি? যারা কথা বলে তাকে অ্যারেস্ট করছি। এই জিনিসগুলো দায়িত্ব সবার। আমাদের ডিএমআই ছিলেন, ওই ভদ্রলোক পরের দিনে মানে আউট হয়ে গেছেন রিসেন্টলি। ওই দিন আমি পার্টিকুলারলি যে ডিএম, আমাদের ডিএম সিজিএস সিনিয়র জামালি, উনি আমার কমান্ডার, আমি ওনাকে সরাসরি সকালবেলা রিং করছি ঘটনার পর, স্যার আসবো কিনা, কোনো সমস্যা আছে কিনা। না না, সব ঠিক হয়ে যাবে, আসতে হবে না। এখন কথা হলো ভাই, দায়িত্ব পালন করবেন না, আবার এই অনিয়ম করবেন কেন?
টাকা পয়সা জানা ওদের দলে যাবে কেন? আপনার বহু অনিয়ম হয়েছে, বহু অনিয়ম হয়েছে। আমরা আমাদের পরিবারদেরকে ঢুকাই, কলেজ ইউনিভার্সিটিতে ঢুকাই অনৈতিকভাবে টাকা নেওয়ার জন্য। এটা মানবো না আমি। আমি মনে করি, আমি কেউ বলবো, অফিসার বলবে না, সৈনিক তো ঠিকই বলবে। বিডিআরের স্কুলের দায়িত্ব নিলেন না ম্যাডাম, কেন ঢুকাইছেন? সেনাবাহিনী জানে না উচিত না, এই জিনিসটা করা উচিত না? প্রত্যেকটা স্কুল থেকে মানে আমি এইসব জিনিস আমাদের জিনিস বলতে চাই না, আমাদের সংস্কার হওয়া উচিত। যেখানে আর্থিক সুবিধা আছে এখান থেকে সব অফিসে সরে আসা উচিত। যে বেতন ভাতা দেয় এটাই থাকবেন, এটা থাকবেন না। লজ্জার কথা, অনেক কিছু শোনাবে, কেন আমি এটা শুনবো? আমার নিজের লজ্জা লাগে। সেই দিন দায়িত্ব পালন করেন নাই, অনেক অফিসার গেছে, এখন তো স্যার সবাই আনা সব ধরা হচ্ছে। আমি দেখে আসছি এক জায়গায় মামুন খালকে ধরা হয়েছে বেজ্জতি, মানে এরকম অবস্থা। আমার স্যার বলতেছে পাগল হয়ে গেছে আর কি। আমার লজ্জা লাগতেছিল, এই জেনারেলরা এমন ভাবে ধমক খাইতেছে, আল্লাহর বিচার। গতকালকে ওনারা ভুলে গেছে পরশুদিন, ওইটা আর বলেন না। মানে কি বলবো, মানে মহান আল্লাহ বিচার করে। আমি দেখছি, আমি তো মজা পেয়েছি, আমি তো নিপীড়িত ছিল। আপনারা 2বার গুম করছেন, জেনারেল ছিলেন না, আমাদের 2nd টাইম গুম করালো। আজমি স্যার গুম ছিল, সেনাবাহিনী জানতেন না জেনারেলরা যারা কথা বলতেছেন? ওয়াই এদিকে এখন আরামে আছেন কেন? আমি কি মানুষ ছিলাম না? না, দেশের দ্রোহী ছিলাম। হাসিনা দ্রোহী থাকতে পারি, বাট আমি দেশের দ্রোহী না। আমি তো চোর ছিলাম না, আজমি স্যারও চোর ছিল না। আপনারা কি করছেন? এই সেনাবাহিনী কথা বলে ভয় করে, এখনো লোক আতঙ্কে থাকে। ওই যে অনিয়মে আসলো, এইগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমার প্রচারের দায়িত্ব আমি থাকবো। আবার আসি আপনার কাছে, তার আগে ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান আপনার কাছে আসি আরেকবার। স্যার, আপনি যদি আমাকে অ্যালাউ করেন তাহলে আপনার সাথে আর্গুও করবো, আদারওয়াইজ ফ্রেন্ডলি শেষ করে দিব। কিছু আর্গুও হলে এটা আর্গুমেন্ট তো অবশ্যই করবেন, কেন করবেন না? মানে শোনেন, যতক্ষণ পর্যন্ত ফ্যাক্টস না বাইর হয়, ইউ ওয়ান্ট টু নো দ্য ফ্যাক্টস, ইউ হ্যাভ টু, দিস ইজ এ প্রফেশনাল আর্গুমেন্ট। এর মধ্যে তো খারাপ লাগার কিছু নাই। পার্সোনাল অ্যাটাক। এখন বিষয় হচ্ছে যে আমি ধরেন এই আপনাকে যদি কোশ্চেন করি যে বাংলাদেশে, এক কথায় যদি বাংলাদেশের একজন নাগরিককে জিজ্ঞেস করি যে কোন মেডিকেল নিয়ে সবচাইতে বেশি আমরা দুর্নীতি, চুরি, অনিয়মের খবর শুনি, এটা আপনি নাম বলতে পারবেন? আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি বলেন তো এরকম একটা হসপিটালের নাম। না, আমার নলেজ ঢাকা মেডিকেল, সেটাই উত্তর দিবে, ঢাকা মেডিকেল। এখানেই সবচাইতে বেশি এগুলো চলে। ওষুধ পায় না মানুষ, এই সমস্যা ওই সমস্যা, অভিযোগ আছেই। আচ্ছা, এটা ধরেন একটা, আপনি বাংলাদেশে ওষুধ প্রশাসন অধিদপ্তর, এটা ডিজি কে? আপনাদের একজন মেজর ব্রিগেডিয়ার জেনারেল। আচ্ছা, আপনার বিডিআর এর যে এত সারা দেশে যে এত ইয়া বা ফেন্সিডিল এত কিছু ঢোকে তো, তাই না স্যার? এটা তো সত্যি কথা, তাই না? তাহলে আমরা এত ইয়া বা ফেন্সিডিল পাই কোত্থেকে? আমার বাড়ি একদম সীমান্তে, চুয়াডাঙ্গার একদম সীমান্তে বড় হয়েছে। আমি দেখেছি যে প্রতিদিন চিনি, লবণ, তারপরে এই ফেন্সিডিলটা আমাদের এখানে ধরেন, মানে আমি যখন ছোট ছিলাম ওই সময়টাতে আমরা দেখেছি যে মানুষ ওই অনেকটা ধরেন মুদির দোকানেও কিনতে পায়, এটা কোনো ব্যাপারই না ওইখানে। তো এই যে আপনাদের এটা কমান্ডিং অফিসার কারা? সেই সেনাবাহিনী। আচ্ছা, আমরা সেগুলি যদি বাদও দেই, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে পিলখানার হত্যাকাণ্ডের কথা, পিলখানার হত্যাকাণ্ডে এই যে কর্নেল মুজিব যেটা বিভিন্ন সময় আমরা শুনেছি, যে উনি একজনের কথা বললেন, রেজা নূর, যে কিনা র্যাবের রেজা নূর এডিজি। আরেকজন হচ্ছে শামস, লেফটেন্যান্ট কর্নেল শামস, আপনাদের 13 ইয়ে বোধহয় ব্যাটালিয়নের বোধহয় ইয়ে, জি। তো ওই ব্যাটালিয়নের সিও ছিল। এখন এই যে সবগুলো স্যার আর্মির নামগুলো আসলো, যেটা হাসান নাসের স্যার বললেন যে আপনারা বিভিন্ন জায়গায় এই ব্যবসায় যতক্ষণ জড়িয়ে যাচ্ছেন, মানে পৃথিবীর বিভিন্ন দেশে সেনাবাহিনীকে কেন এই সিভিল ইয়ে থেকে আলাদা রাখা হয়? তারা তো বাংলাদেশেরই মানুষ, মানে পুলিশ বাংলাদেশেরই মানুষ, সেনাবাহিনীরও বাংলাদেশের মানুষ, কেন আলাদা? তারা আলাদা একটাই কারণ, তাদেরকে সেপারেট রাখা হয়, একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়, নির্দিষ্ট কাজের বাইরে অন্য কোথাও ব্যবহার করা হয় না। আমাদের রক্ত তো সব এক। পুলিশ পাবলিক ফাংশনে জড়ায় বলেই তারা আস্তে আস্তে করাপ্টেড হয়ে যায়, এটা মানুষের মানে হিউম্যান একটা আপনি সেনাবাহিনী যখন এভাবে জড়াইতে থাকবে, তারাও করাপশনের সাথে জড়িত হবে।
এটা বন্ধ করার জন্য আপনি একজন সেনা কর্মকর্তা হিসেবে মনে করেন কিনা যে আমরা সম্মানিত চোর বলি বা অন্য কোনো ওয়ার্ডই বলি, যেটাই বলি, আপনি মনে করেন কিনা যে সেনাবাহিনী এইসব কারণে বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জড়িয়ে যাচ্ছে এবং সেটা বন্ধ হওয়া উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি সেনাবাহিনীর যে কোনো ব্যবসায় ঘোর বিরোধী। সেনাবাহিনী হ্যাজ গট নো বিজনেস টু গো ফর আর্নিং মানি। যেমন আমি প্রথম থেকে আসি, সেনাবাহিনীর প্রত্যেকটা ইউনিটে একটা ক্যান্টিনের প্রভিশন আছে। এই ক্যান্টিন ইজ অনলি ফর সোলজার্স নিড, জাস্ট যা প্রয়োজন শুধু সেইটুকু। এই ক্যান্টিন হয়ে গেছে এখন বিভিন্ন রকম জিনিসপত্র, কোনো কোনো ইউনিট এটাকে রেস্টুরেন্ট বানায় ফেলছে। সেনাবাহিনীর প্রত্যেকটা সৈনিক 3 বেলা খাবার সরকার দেয়, তাদের স্ন্যাক্স সরকার দেয়, তাদের তাদের বিকালে চা দেয় এবং রাত্রে খাবার। দ্যাটস ইট। একটা মানুষের জন্য যেটুকু দরকার সব দেয়। সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য বাৎসরিক টাকা বরাদ্দ করা হয়। সেনাবাহিনীর প্রশাসনিক যে সমস্ত খরচ আছে, এটা সেনাবাহিনীর যে অর্থ বরাদ্দ হয় এর মধ্যে যথেষ্ট। আমি একটা ব্রিগেড কমান্ডার হিসেবে আমার ব্রিগেডের 5,000 টাকা ছিল, 5,000 টাকা দেওয়ার ক্ষমতা ছিল না প্রাইভেট ফান্ডে, এবং আমি দেখলাম যে আমি ভালোই চলছিল, আমার কিছু দরকার ছিল না। তারপরেও এখন সেনাবাহিনীর এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমি আপনাকে এর আগে যে জন্য ব্রিগেডিয়ার জেনারেল হাসান হোসেন আমাকে একটু স্টপ করে দিলেন, বাট আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে ইন্দোনেশিয়াতে এই সমস্ত সেনাবাহিনী ইনভলভ ছিল বিজনেসে। সুহার্তো চলে যাওয়ার পরে যখন ইন্দোনেশিয়াতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলো এবং সারা বিশ্ব থেকে, তখন তাদের অর্থনৈতিক সংকটের কারণে তাদেরকে বলা হলো যে তাদের এই অর্থনৈতিক সংকট দূরকরণের জন্য অর্থ দেওয়া হবে, উইথ ওয়ান কন্ডিশন। একটা কমিশন করে সেনাবাহিনীর তত্ত্বাবধানের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলি অডিট করে একটা কমিশনের কাছে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান হ্যান্ড ওভার করে দিতে হবে, এবং সরকার সিদ্ধান্ত নেবে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি কেমন, কে চালাবে। ওই শর্তে সেনাবাহিনী ব্যবসা থেকে বেরিয়ে আসলো। একটা সেনাবাহিনীতে যদি তার পেশাগত কাজে ইনভলভ থাকতে হয়, তাকে একমাত্র পেশাগত কাজ, আর কোন কাজে ইনভলভ করা তার জন্য অনুচিত। এর পাশাপাশি আরো একটা কথা বলি আমি, ইদানিং প্রায়ই সরকারের যে কোনো জায়গায় প্রয়োজন হলে রাস্তা বানাও, রাস্তা ঝাড়ু দাও, ট্রাফিক করো, এগুলি সব কাজ সেনাবাহিনী। দিস সেনাবাহিনী ইজ নট ফর দিস জব। এগুলির প্রত্যেকটার জন্য মানুষ তাদেরকে নিয়োগ করা আছে, নিয়োজিত করা আছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। যখনই সেনাবাহিনী এই কাজগুলি করে তখন কিন্তু তাদের আর কোনো কাজ থাকে না, তারা তাদের করাপশন চালাতে থাকে। আর সেনাবাহিনীর যখন যে কাজ, অরিজিনাল কাজ, সেই কাজটা কে করে দিবে? তার সেই কি ওই মিউনিসিপ্যালিটি ক্লিনাররা কি ওই কাজটা করতে পারবে? পুলিশ কি, পুলিশের ট্রাফিক কি কাজটা করতে পারবে? দে ক্যানট ডু ইট। এই ব্যাপারটাই সেনাবাহিনীর উচ্চ পদস্থ সবচেয়ে সর্বোচ্চ অফিস ডাজ নট আন্ডারস্ট্যান্ড। দ্যাটস ওয়াই উই আর হ্যাভিং দিস ট্রাবল। এবং এইটা এখন প্রত্যেকটা অফিসারের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আপনি দেখেন, আমার ব্যাটালিয়নের ওয়াইসি কে আমি কখনো ক্যান্টিনের প্রফিটের উপরে আমি তাকে জাজমেন্ট করতাম না। আমি তাকে জাজমেন্ট করতাম এই ট্রেনিং প্ল্যান কেমন, কত কত ভালোভাবে করেছে সেটা দেখার জন্য। তো এটা যদি আপনার এই প্রফেশনাল যদি ফেরত না আসে, দিস আর্মি উইল হ্যাভ দিস করাপশন উইল কন্টিনিউ এন্ড উই উইল বি লুজিং। আমি যে কথাটা বলি, আমাদেরকে অপরচুনিটি বন্ধ করে দিতে হবে। যদি অপরচুনিটি বন্ধ না করি, করাপশন হবেই। তো অপরচুনিটি বন্ধ করার একটাই উপায়, সেটা হচ্ছে কনসেন্ট্রেট অন ইউর প্রাইমারি জব, নো আদার জব। অপরচুনিটি বন্ধ করার পক্ষে যারা আপনাদের মতো খুবই স্বচ্ছ অফিসার আছেন, যারা আসলে সেনাবাহিনীর মানে ভালো চান, সেনাবাহিনী মাথা উঁচু করে থাকুক এরকম চান, আপনাদের অফিসারদের তো দিন দিন, আপনি নিজেও তো এখন অবহেলিত অবস্থাতেই আছেন। আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিভিন্ন সময় কিছুটা কর্নার করে রাখা হয়। আমাদেরকে সহ্য করতে পারবে না, আমাদেরকে সহ্য করতে পারবে না। হাসান নাসির পিএনজি হয়ে আছেন, আমি জানি না আপনি পিএনজি হয়েছেন কিনা। এই যে হাফ পিএনজি, এই যে আপনারা এগুলো করার কথা বলার কারণে আপনারা কর্নার, তার মানে যারা এই করাপশন করবে তারাই এখন সেনাবাহিনীর মূল নেতৃত্বে। এখন আমরা তো তাহলে তাদেরকে করাপ্টেড বলবোই। সেই ক্ষেত্রে সেনাবাহিনী, আমি আপনাকে একটা কথা বলি, আপনাকে একটা ছোট্ট কথা বলি। বিএনটিএফ এর যে এখন কমান্ড্যান্ট আছে,
আই মেট হিম বছর খানেক আগে, এবং তার কথা হলো, স্যার আই হ্যাভ, এইখানে যা হচ্ছে, দিস ইজ নট মাই জব অ্যাকচুয়ালি। আমি জানি না স্যার এই প্রতিষ্ঠানটা কেন এইভাবে রাখা হয়েছে। না, ঠিক আছে, এখন আপনার কথার প্রেক্ষিতে আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা চোর বলার ক্ষেত্রে আমাদের কর্নেল হাসিনুর স্যারের কাছ থেকে আমরা একটা একটা সুন্দর শব্দ পেয়েছি, সম্মানিত চোর। সেই ক্ষেত্রে দুর্নীতিবাজ বলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, একটা বিশেষণ যুক্ত করে? আপনি দুর্নীতি বলেন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনাকে প্রুফ করে বলতে হবে দুর্নীতি। ইউ ক্যানট জাস্ট টেল মি যে আপনি অফিসার, টপ অফিসার চোর। আমি এই কথা আমি বলেন, এখানে হাসান নাসের বলেন, হাসিনুর স্যার বলেন, যারাই আছেন এখানে। আচ্ছা, আরেকটা কথা বলি, শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো, আমি জানি স্যার এগ্রি করবে, হাসিনা এগ্রি করবে, আমরা আমাদের গ্যারিসনে, আমরা যখন ইয়াং ছিলাম, লেফটেন্যান্ট ক্যাপ্টেন, যদি শুনতাম যে কেউ মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা চুরি বা ঘুষের কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া হয়েছে, ওই অফিসারটা থাকতো সেগ্রিগেটেড, সে একটা আইসোলেটেড মানুষ, কেউ তার সাথে কথা বলতো না, আমরা সামাজিক ভাবে তাকে বয়কট করতাম। দ্যাট ওয়াজ দি স্পিরিট অফ দি আর্মি এট দ্যাট টাইম। জি স্যার, আমি আশা করি হাসিন এবং স্যার দুজনে এগ্রি করবেন। আমি দেখেছি, আমি নিজে চোখে দেখেছি যশোরে 84, 83, 82, 83, 84-তে যে অফিসারদের এরকম ডিসিপ্লিন কেস সাজা হয়ে ফেরত আসছে, তারা এটা গ্যারিসনে একটা খবর, এবং মানুষ একজনই বা দুজন, 100-150 অফিসারের মধ্যে, এবং সে একটা আলাদা মানুষ, তার সাথে কেউ কথা বলে না, সামাজিক ভাবে বয়কট করা হয়। কিন্তু আজকে আপনি জানবেন, আপনি এই পরিস্থিতি দেখবেন। জি, হাসান নাসের। জিয়া যেটা বলছে, জিয়া যেটা বলছে এটা সঠিক, বাট এটা তো এখন কেউ শুনতে বা বিশ্বাস করতে রাজি না। বর্তমান প্রেক্ষিতে সিচুয়েশনটা ঠিক রিভার্স হয়ে গেছে। এখন যারা ভালো মানুষ তারা চুপচাপ ঘরের কোনায় থাকে, তারা একেবারে চুপ হয়ে গেছে, কোনো কথা বলার সুযোগ পায় না। যে যত বেশি দুর্নীতিবাদ, যত বেশি অপকর্ম করছে, তার তত বুক ফুলিয়ে সে হাঁটে এবং তত বেশি সাহস এবং ইয়েটা দেখায়, মানে ক্ষমতা সে প্রদর্শন করে, এবং তাকে সেনাবাহিনীতে সবাই উচ্চ পদে অধিষ্ঠিত হইতে দেখে। তো এই কালচারটা শুরু হয়েছে কিন্তু ওইখান থেকে। আমি মনে করি ওই যখন 96-এর পরে জেনারেল মুস্তাফিজকে যখন বাড়ি থেকে নিয়ে এসে সেনাপ্রধান বানানো হয়, উনি বিএমটিএফ কে তখন আর্মি সেনাবাহিনী দিয়ে অ্যাকোয়ার করান, এবং তখনই কিন্তু দাবি অনেকেই ছিল, অনেকে, তার মধ্যে আমি একজন স্ট্রং দাবিদার ছিলাম যে সেনাবাহিনী যেন কোনো বিজনেসে ইনভলভ না হয়। এবং আলটিমেটলি এই 24 অগস্ট থেকে যখনই, মানে আমি প্রথম 21 অগস্ট রাওয়াতে যখন ডিপ্রাইভড অফিসারদের সাথে আমি বসছি, তাদের গল্প কথা শোনার পরে ওইখানেই কিন্তু আমি বলেছিলাম যে সশস্ত্র বাহিনীর পূর্ণাঙ্গ রিফর্ম প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে ফিল করেছিলাম, বাট এই 16 বছরের যে অফিসারদের প্রতি যে অন্যায় অবিচারটা হয়েছে, সেটার ব্যাপকতা দেখে কিন্তু ওইখানে আমি বলেছিলাম। ওইখানে যদি আপনার ভিডিও রেকর্ড দেখেন, ওইখানে আমি আমার শেষ কথার বক্তব্যের শেষ ছিল যে এইটা যদি আমরা ভবিষ্যতে বন্ধ করতে চাই, তাহলে সশস্ত্র বাহিনীর ব্যাপক রিফর্ম প্রয়োজন। তারপরের থেকে রাওয়া আমাদের প্রোগ্রাম করা বন্ধ করে দিল, তখন আমরা প্রেস ক্লাবে যাওয়া শুরু করলাম। প্রেস ক্লাবেও কিন্তু আমরা জাতীয় নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ সংগঠন নিয়ে আমরা আলাপ করেছি, ওখানেও আমরা একই দাবি করছি। এই যে আজকে যে কর্নেল হাসিন যেটা বললো বা জিয়া যেটা বলতেছে, এই যে সমস্ত ব্যবসার মধ্যে ইনভলভ, আমরা কিন্তু একই কথা, ওই ইন্দোনেশিয়ার এক্সাম্পল দরকার কেন? আমি রিয়েলাইজ করবো আমার সমস্যা কি। আমি রিয়েলাইজ করছি যে সব ব্যবসা প্রতিষ্ঠানটাকে ক্লোজ করতে হবে। মানে 5-6 হাজার রিটায়ার্ড অফিসার আছে, কোয়ালিফাইড অনেক লোক আছে অবসরপ্রাপ্ত বা যোগ্য, যারা চাকরি পায় না, তারা এই সমস্ত এন্টারপ্রাইজে চাকরি করবে। ওয়াই এ সার্ভিং অফিসার? এন্ড দ্যাট টু বিভিন্ন, এই যে যেটা বললেন, মেডিকেল কলেজে, সিটি কর্পোরেশনে, রাজুকে, বিভিন্ন জায়গায় যারা যাচ্ছে, একটা খারাপ উদাহরণ দেই, আমি ফিকটিসাস ধরতেছি যে আমার কথাটা সত্যি না। এয়ারপোর্টে যে আগুনের ঘটনাটা ঘটলো, ধরা হলো যে রয়ের লোক ডিজিএফআই এজেন্সির মাধ্যমে বা কোনো ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে ওখানে আগুন ধরাইছে। ওটা হচ্ছে ওখানে একজন মিলিটারি ইনভলভ। আগুন নিভাইতে আসছে ফায়ার ব্রিগেড, তারা বলছে যে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই। স্পটে যারা, তারা মিডিয়াতে বলছে, সোশ্যাল নেটওয়ার্কে যেটা আসছে, ফেসবুকে আসছে, যে আমাদেরকে ভিতরে যেতে দেওয়া হয় নাই, অনুমতি নাই। তার মানে আগুনটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাক সেই পর্যন্ত তারা আটকাইছে। কিন্তু ওখানে কারা ছিল পাহারায়? একটা হিউজ নাম্বার অফ এয়ারফোর্স পিপল,
এখন আগুন নিভাইতে আসছিল কিন্তু ওইখানে ফায়ার ব্রিগেডও আর্মি। এখন যখন কমিটি গঠন করা হলো তখন কমিটির কাছে কিন্তু সব বক্তব্য পাল্টায় গেল, এবং এই পাল্টানোটা সম্ভব হলো যে না, আমরা তো সময় মতো ঢুকছি, তার আগেই শর্ট সার্কিটে সব পুড়ে গেছে। এই যে একটা মানে নেক্সাস, এই যে সবাই মিলে একটা মানে কনক্লুশন ড্র করতে বাধ্য করলো যে শর্ট সার্কিটে এয়ারপোর্টের আগুনটা ধরছে। এটা সম্ভব হয়েছে এয়ারপোর্টে 400 থেকে 600 এয়ারফোর্সের পিপল আছে, অফিসার এবং অল র্যাঙ্কস বিভিন্ন পদে, ফায়ার ব্রিগেডের মিলিটারি অফিসার আছে, ইন্টেলিজেন্স এজেন্সি মিলিটারি অফিসার আছে, এবং এর মধ্যে কেউ যদি অপকর্মে ইনভলভ থাকে তার অপকর্মটাকে ঢাকার জন্য অন্য অন্য এজেন্সিগুলো তাকে কভার আপ করতেছে, এবং এটাই হয়েছে। ফায়ার ব্রিগেডের স্পটে যারা বক্তব্য তারা বলছে যে আমরা এইসব ভিতরে ঢুকতে গেছি, আমাদের ঢুকতে দেয় না, বলে বাইরের থেকে পানি মারতে হবে। একটা শেডের বাইরে পুরো কভার্ড একটা প্রোটেক্টেড শেড, আমি বাইরের থেকে পানি মেরে কিভাবে এটা নিভাবো, এই জিনিসটা বুঝতে হবে। কিন্তু স্টেটমেন্ট যেটা দেখবেন আপনি, ইনকোয়ারি হয়েছে, ওটার মধ্যে যথাসময়ে ফায়ার ব্রিগেড এসে আগুন নিভানোর চেষ্টা করছে, বা এসে দেখে সব পুড়ে গেছে। এটা সম্ভব হয়েছে, কিন্তু 3 বাহিনী যদি আলাদা থাকতো, ফায়ার ব্রিগেডে যদি এক্সক্লুসিভলি ফায়ার ব্রিগেডের লোক থাকতো, তাহলে কিন্তু এই ইনস্ট্যান্টলি পরদিন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করা সম্ভব ছিল না, বা ইনকোয়ারিতে এইভাবে একটা এই প্রত্যেকটা ক্ষেত্রে তাই হচ্ছে। এখন আপনি দুর্নীতি দমনে যাবেন, ওখানে একজন ব্রিগেডিয়ার সাহেব বসা আছে, সে তখন ওইখানে প্যাচ আপ করে দিবে, ফাইলটারে দিয়ে দিবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, অমুক অমুক কমপ্লেন করছে, ওদের ধরেন, ওদের পিটান, ওদের হয় টাকা পয়সা দিয়ে চুপ করান, নাহলে ওদের সন্ত্রাসী দিয়ে দেশ ত্যাগ করান। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন। আমি মনে করি যে যেটা ইয়ে বলছে, যেটা আমার ইন্দোনেশিয়ার থেকে দরকার নাই। আই থিঙ্ক উই হ্যাভ সাফার্ড এনাফ। বাংলাদেশের মানুষ অনেক সাফার করছে, আর সাফার করার কোনো সুযোগ নেই, এরপরে আর দেশ থাকবে না যদি আমরা নিজেদেরকে নিজেরা সংশোধন না করি। তো সুতরাং সমস্ত রকম, আমি আর্মিতে যত খুশি গলফ খেলবো, কিন্তু আমার গলফ ক্লাবে গলফ কোর্সের মধ্যে কোনো ডিপ্লোমেট আসবে না। সে স্পয়েজ অ্যাক্টিভিটি করতেছে, সে আমার অফিসারদেরকে ফান্ড করতেছে। আমার গলফ কোর্সের স্পন্সর বিজনেসম্যান করবে কেন? যখনই একটা বিজনেসম্যানের 1000 কোটি টাকার ট্যাক্স ফাঁকি ধরা হয়, কাস্টমস ধরবে, পরদিন সে একটা আর্মি গলফ ক্লাবে এসে একটা বিরাট একটা টুর্নামেন্ট অর্গানাইজ করে দিবে, এবং তার আর এনবিআর তার কাছে আসবে না। এগুলো কিন্তু আমরা চাকরি থেকে দেখে আসতেছি, এবং এইটাই কিন্তু আস্তে 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 সেনাবাহিনীকে ব্যাপক একটা, সশস্ত্র বাহিনীকে ব্যাপক একটা দুর্নীতি, এবং কিভাবে আমরা বলতেছি যে আজকে একটা দেশের ইন্টেলিজেন্স বাহিনীর 5 জন প্রধান জেনারেল চলে গেছে শত্রু দেশে, এর থেকে লজ্জাস্কর জিনিস আর কি আছে? প্রধানমন্ত্রী চলে গেছে, অল মিনিস্টার। লজ্জার বিষয় না স্যার, লজ্জাটা না, মানে এটা আমার জন্য বিশাল বিশাল হুমকি স্যার, এটা বিরাট হুমকি স্যার, এটা খালি লজ্জার বিষয় না। হুমকি তো আমি বলতেছি, এটা কেন গেল? কারণ হচ্ছে যে ওই সমস্ত সবাই দেখবেন গলফ ক্লাবের মেম্বারেরা, এবং ওইখান থেকে তার প্রথম লিঙ্কটা, স্পাইনেসটা ওখান থেকে শুরু হয়, করাপশনটা ওখান থেকে শুরু হয়। এই জিনিসগুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে কোত্থেকে এগুলো ঢুকতেছে, কারা এগুলো করতেছে, এবং আমাদের এটা আমি আমার যেখানে যেখানে আছে, এই যে যেটা বললো কমিশন দিয়ে কমিশন গঠন, এটা আমরা কিন্তু প্রথম থেকে দাবি করে আসতেছি। প্রেস ক্লাবে একাধিক আমরা প্রেস কনফারেন্স করেছি, যেটার মধ্যে দাবি ছিল সশস্ত্র বাহিনীর ব্যাপক সংস্কার করতে হবে। এই সংস্কারের দন্ত সহ তো এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। আমরা দেখলাম যে ওই আইসিটির যারা মানবতার বিরুদ্ধে অপরাধী যারা, তাদেরকে এসি বাসে করে নিয়ে আসা হচ্ছে, এবং তাদেরকে ভিআইপি কমপ্লেক্সের মধ্যে রাখা হচ্ছে। দ্যাটস এ ভিআইপি কমপ্লেক্স যে বিল্ডিং এ তাদেরকে রাখা হয়েছে। এটা তো বাকি চিফ জাস্টিস বা অন্যদের জন্য প্রযোজ্য না। বাংলাদেশে তো এমপি, মিনিস্টার, আরো অনেক হাই অফিসিয়ালসরা এখন জেলে আছে। খালেদা জিয়ার মতো ব্যক্তি জেলে ছিল, সরাসরি জেলে, ওনাকে কি তার জন্য নাইলে সাব জেল হয়েছে, ঠিক আছে, বাট নট ফর মেজর অর লেফটেন্যান্ট কর্নেল অর ব্রিগেডিয়ার অর সামবডি এলস। আমাদের বুঝতে হবে খালেদা জিয়ার যে সাব জেলের বিষয়ে, মানে ওইটা তো এই ওনাদের এই ক্যাটাগরির ওয়াইফাই ইলেকট্রিক ডিভাইস, পরবর্তীতে যেটা রাখা হয়েছে সেটা মানে একেবারে তাকে কষ্টের মধ্যে রাখা হয়েছে। সেটাও জেলে ছিল, ছিল চাকরিতে, তখন তাদের ফেস কথা কোথায় ছিল, এত বড় বড় কথা কোথায় ছিল? আমাদের আর কোনো অপশন নাই। আমরা যদি দেশকে বাঁচাইতে চাই, সশস্ত্র বাহিনীকে অবশ্যই সংস্কারের আওতায় আনতে হবে, সমস্ত রকম সিভিল এমপ্লয়মেন্ট থেকে তাদেরকে ক্যান্টনমেন্টে ফেরত আনতে হবে। তাহলে কিন্তু সশস্ত্র বাহিনী দুর্নীতির থেকে টোটালি ডিটাচ করে ফেলতে হবে ওদের, মানে, এবং ওই বাকি আবার এটাও খেয়াল রাখতে হবে, ডিওএইচএস সশস্ত্র বাহিনীর জন্য, এখন পিওএইচএস আছে, আনসার বাহিনীরও হাউজিং সোসাইটি আছে, অন্য সবাই এটারে বানাই ফেলছে।
মানে সশস্ত্র বাহিনী যে ড্রেস পরে পুলিশও পরে, আনসারও পরে, ওই সিকিউরিটি গার্ডের একই ড্রেস পরে। আমাকে সশস্ত্র বাহিনীকে টোটালি একটা এক্সক্লুসিভ ফোর্স হিসেবে স্পেশাল প্রিভিলেজ দিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে আটকান, সব প্রবলেম সলভ হয়ে যাবে, তাদের কোনো বাইরে থাকার প্রয়োজন নাই। এই ধরনের বিডিআর এর ঘটনা নাইলে কিন্তু আবার ভবিষ্যতে ঘটবে, সেটা কোন গ্যারিসনে, কোন ইয়েতে, থানায়, কোন পোস্টে, নোবডি নোজ। না স্যার, আপনি বিডিআর এর সমস্যাটা কি সমাধান করে গিয়েছে? বিডিআর এর পোশাক পরিবর্তন করা হলো, আরে পোশাক তো সেনাবাহিনীর পোশাক পরিবর্তন করতে হবে, ওই অফিসারদের পোশাক পরিবর্তন করতে হবে, বিডিআর এর পোশাক পরিবর্তন। আমি আপনাকে একটা কথা বলেছি, ইজ দেয়ার এ রিকমেন্ডেশন দ্যাট